এটা আসলে প্রফেশনাল ইনভেস্টিগেশন দিয়ে বের করে আমাদেরকে জানানোর কথা, এবং সেই ক্ষেত্রেই আপনি বলেছেন যে একটা অগ্রগতি হয়েছে অন্তত ইটালিয়ান ভদ্রলোকের হত্যাকাণ্ডের বিষয়ে, এবং সেখানে যে বড় ভাইয়ের কথা বলা হচ্ছে, সে এটা বড় ভাই না বলে এটাকে একজন বসও বলা যেত। এখন এটা বড় ভাই বলার ইন্ডিকেশন, বসের ইন্ডিকেশনে বড় কোনো মৌলিক তফাৎ হতো না। এটা আমরা লজিক্যালিও মানে সাধারণ যুক্তিতেও বুঝি, কেউ না কেউ তো ভাই পেছনে আছে। তো ওই এখানে কিন্তু ওই হুকুমদাতার কথাটাই বলা হচ্ছে, যিনি অন্ততপক্ষে মানে প্রাথমিক হুকুমদাতা। আবার এই হুকুমদাতার আবার পেছনের আরেক হুকুমদাতাও থাকতে পারে। এটা ওই হুকুমদাতা মানে ওই বড় ভাইকে না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আমরা ছোট ভাইকে পেয়েছি, ছোট ভাই বড় ভাইয়ের কথা বলেছেন, বড় ভাইকে পেলে আবার দাদা ভাইয়ের কথা বেরিয়ে আসলে। জি জি সুভাষ দা, এই নাইম ভাই ঠিক যেখানে শেষ করলেন যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে জানা সম্ভব যে পিছনে বড় ভাই আছে নাকি দাদা আছে নাকি, কিন্তু মানে কোনো কিছু ঘটলে সহজে জামাত শিবিরের ঘাড়ে দায় দেওয়া বা এরকম, এইটা একটা খুবই রাজনীতি মানে জামাত শিবির নিশ্চয়ই অনেক ধরেন সাইদির সময় বা 5 জানুয়ারি নির্বাচনের সময় বা 5 জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির সময় অনেক কিছু করেছে যেটা কোনোভাবেই সাধারণ রাজনৈতিক হিসাব নিকাশে পড়ে না, সেটা তো আছেই। কিন্তু তারপর যা কিছু ঘটুক তদন্ত ছাড়া একদম প্রাথমিকভাবেই জামাত শিবির বলে দেওয়াটা, এটাও কিন্তু একটা প্রবণতা হয়ে গেছে ইদানিং। এই যে বড় ভাইয়ের কথা বলা হচ্ছে পিছনে, সেইটার সাথে কি এরকম কোন জামাত শিবিরের লিংক আছে বলে আপনি মনে করেন কিনা? না, আপনার সাথে আমি একটা ব্যাপারে একমত, যেটা নাইম ভাইও স্বীকার করবেন, হাবিব ভাইও স্বীকার করবেন, যে এবং দর্শক নিশ্চয়ই স্বীকার করবেন, যে দায়িত্বশীল ব্যক্তির যখন বক্তব্য আসবে সে বক্তব্যটি প্রমাণ সাপেক্ষ হওয়া লাগবে। এবং যতই আমি ধারণা করি না কেন, অনুমান করি না কেন, অনুমান নির্ভর কথা দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে বলা যায় না। হয়তোবা নাইম ভাই, আমি কিংবা কোনো টক শোতে অনেক কিছু আলোচনার প্রেক্ষাপটে আমরা করতে পারি। আমি কিন্তু একটা স্পষ্ট করে মনে, যে জেএমবি বলেন, হুজি বলেন, হিজবুত তাহরির বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলেন, হিজবুত তাহরিদ বলেন, এরা সব কিন্তু একই সূত্রে গাঁথা, একই উৎস, এখান থেকে নানা দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কিংবা বলা যায় এক এক সময় এক এক রূপে আবির্ভূত হয়েছে। আপনি দেখেন জেএমবি প্রধান যখন সাইদুর রহমান গ্রেপ্তার হন, তার জবানবন্দিতে তিনি বলেছিলেন যে আমি এই জেএমবি করবার আগে আমি জামাত ইসলামের সদস্য ছিলাম। এবং এই যে মুফতি জাহুল ইসলাম, যিনি এখন জেলখানায় আছেন, উনি গ্রেপ্তার হয়েছিলেন চট্টগ্রামের লালখান বাজারের এক বোমা তৈরি কারখানা সহ। তিনি স্লোগান দিয়েছিলেন 90-এর দশকে যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এটা কিন্তু এই জোট সঙ্গী, কোন জোট? বিএনপির নেতৃত্বে যে 22 দলীয় বা 23 দলীয় ঐক্য জোট, আগে ছিল 4 দলীয় ঐক্য জোট, সেই জোটের অংশ। স্বাভাবিক কারণে অনেকগুলো কথা কিন্তু এসে যায়। বাংলাদেশের মূল সমস্যাটা কিন্তু নাইম ভাই কিন্তু প্রথমেই চিহ্নিত করেছেন। আমার হাতে একটি বই আছে, হেনরি কিসিঞ্জার ওয়ার্ল্ড অর্ডার, এবং মাত্র 10-11 দিন আগে আমি একটি বিদেশি এয়ারপোর্ট থেকে এই বইটি কিনেছিলাম। চমৎকার একটি বই, এটা আপনার নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার এই বইটি হয়েছে। সেই বইয়ে বলা হয়েছে সারা পৃথিবীতে সন্ত্রাস দমনের নামে সারা পৃথিবীতে এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই উন্নত বিশ্বগুলো যে জায়গায় সন্ত্রাস দমনে এগিয়ে যায়, তারা সেখানে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করে। আর বাংলাদেশের মূল জায়গাটা চিহ্নিত করে গেছেন আমাদের প্রধান কবি, প্রয়াত কবি শামসুর রহমান। আমার 92 সালে তিনি একটা কবিতা লিখেছিলেন, একটি মোনাজাতের খসড়া, এবং সেখানেই তিনি ব্যক্ত করেছিলেন বাংলাদেশের সমস্যাটা কোথায়। তিনি লিখছেন, হে পাক পরওয়ারদিগার, হে বিশ্বপালক, আপনি আমাকে এক লহমায় এক তুখর রাজাকার বানিয়ে দিন। তিনি তুখর রাজাকার বানানোর কথা বলেছেন। এই তুখর রাজাকার হওয়া কিন্তু আজকে প্রতিযোগিতা চলছে। তাহলেই আমি দিনের নামে দিনের পর দিন তেলা মাথায় তেল ঢালতে পারবো অবিরাম, গরিবের গরিবি কায়েম করতে রাখতে পারবো চিরদিন, আর মুক্তিযোদ্ধাদের গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে নেচে বেড়াবো দিক বিদিক, আর তাদের নাকের তলায় একনিষ্ঠ ঘন পোকার মতো অহর্নিশ কুড়ে কুড়ে খাবো রাষ্ট্রের কাঠামো অবকাঠামো। এত সুন্দরভাবে আর কেউ ব্যক্ত করেনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে এখন যা ঘটছে, যেটা নাইম ভাই বলেছেন যে আজকে কিন্তু বাংলাদেশের উন্নয়নে
বাংলাদেশের এগিয়ে যাওয়াতে অনেকের কিন্তু বড় বড় রাষ্ট্রের গাত্রদাহ হওয়ার কথা। কেননা আপনি দেখবেন আমাদের রাজনৈতিক অবক্ষয় ভিতরে কেমন ঘটেছে, যখন শেখ হাসিনাকে যখন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার দেওয়া হচ্ছে, তখন যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাষ্ট্র বিএনপি মিছিল করে বলছে জাতিসংঘের উদ্দেশ্যে যে তাকে এই পদকটা ফিরিয়ে নেওয়া হোক। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটি পদক পাচ্ছেন দেশের হয়ে, সেই পদকটি ফিরিয়ে আনা হচ্ছে। মানে আমাদের রাজনৈতিক সংকটটা কত গভীরে পতিত হয়েছে। আর যে কথাটা বলছে যে বাংলাদেশের বাঙালিরা আজকে বাংলাদেশের ভিতরে এবং বাইরে, আপনি প্রবাসী বা চিন্তা করে দেখুন, আজকের 4 সেপ্টেম্বরে যেটা পাক্ষিক দেশ পত্রিকায় একটি লেখা বেরিয়েছিল, তার পরদিন 2 দিন পরে আনিসুল হক লিখেছিলেন প্রথম আলোতে, বাংলাদেশের বাঙালিরা সারা পৃথিবীতে বাঙালির নামকে কিভাবে উপর দিকে তুলছেন। উনি বলছেন, সুমিত মিত্র, ভারত পশ্চিমবঙ্গের লেখক, বিরতিতে যেতে হবে, আপনি যদি এই পর্যায়ে আগে পশ্চিমবঙ্গের বাঙালিরা বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজের সম্মান দেখাতো, এখন বাংলাদেশের বাঙালিরা সবকিছু ছাপিয়ে গেছে। সেরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশের এই উন্নয়ন, বাংলাদেশের এই এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াকে অনেকের পছন্দ না। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে একটি চুক্তি করেছে 22টা দেশের সাথে, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। সেই চুক্তিতে বাংলাদেশকে আটকানোর জন্য নাইম ভাই খেয়াল করে দেখবেন যে সেখানে ভিয়েতনামকে যুক্ত করেছেন, এবং এই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের গোপন চুক্তিতে ভিয়েতনাম আমাদের গার্মেন্টসের প্রধান প্রতিদ্বন্দ্বী। অথচ এই চুক্তির বলে ভিয়েতনাম কিন্তু শুধুমাত্র 8% শুল্ক দিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে, আর বাংলাদেশকে 17% শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে বাংলাদেশ নিয়ে চক্রান্ত কিন্তু ওই 1972 সালে যেমন হেনরি কিসিঞ্জার এই যে ওয়ার্ল্ড অর্ডারে করেছিল, সেই চক্রান্ত কিন্তু এখন ধারাবাহিকভাবে চলছে। জি, তবে আমাদের একটা বিরতিতে যেতে হবে, কারণ 10টায় আমাদের একটা ছোট্ট নিউজ আছে, সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। হাবিব ভাই, আমরা বিরতির আগে দুজনের কথা শুনেছি, এবং এমনিতে বাইরে প্রতিদিনই তো এই বিষয়ে ধরেন আজকে বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কথা শুনছি। ঘুরে ফিরে কিন্তু এই যা ঘটনা ঘটছে সবগুলোর যোগসূত্রে ঘুরে ফিরে কিন্তু বিএনপি জামাতের দিকে ইন্ডিকেট করছে। এ ব্যাপারে আপনি একজন বিএনপি রাজনীতির সাথে জড়িত, আপনার ব্যাখ্যা কি? আপনাকে ধন্যবাদ। এই যে ইন্ডিকেশনের কিছু লিঙ্ক আছে, লিঙ্কটা হলো যে ধরেন অতীতে 5 জানুয়ারি নির্বাচনের সময়, 5 জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির সময় বা তারও আগে বিভিন্ন সময় বিএনপি জামাত অফিসিয়ালি ঘোষণা দিয়ে, কর্মসূচি ঘোষণা করে এমন কিছু কাজ করেছে যে কারণে এই লিঙ্কটা খুঁজতে এখন সহজ হয় হয়তো। তবু আপনার বক্তব্য শুনতে চাই। হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে অনেকক্ষণ ধরে আমি দুইজনের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। যারা দর্শক শ্রোতা এবং অনেক নোট নিয়েছেন, না সেটা তো পরে, দর্শক শ্রোতা যারা আছে, যারা দেখছে, তারা মনে করেছে আজকে যে হাবিব ভাই মনে আজকে এটিএন নিউজে গেছে শোনার জন্য, বলার জন্য না। এখন যখন বলা শুরু করেছে তখন তারা হয়তো আশ্বস্ত হয়েছে যে না, হাবিব ভাই আজকে বলবে। তাহলে আমার প্রথম কথা হলো যে আমরা আসলে সত্যকে স্বীকার করতে চাই না। সবসময় আমরা অন্য কিছু খুঁজতে যাই, আসল বাদ্য অন্য কোনো খুঁজতে যাই। প্রথমে যে টেলিভিশনে যে জিনিসটা দেখলাম, আমি শ্রদ্ধ নেতা তোফায়েল আলমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলতে চাই, উনি যেভাবে বললেন এই তাবেলা সিরার হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে, ঘুরে ফিরে আসলো কি বিএনপি জামাতের উপরে আসলো। আমি কোনটা বিশ্বাস করব? মোহাম্মদ হানিফ, তারপরে আবার টিআইবি সম্বন্ধে মোহাম্মদ হানিফ না বললো কথা, মোহাম্মদ হানিফ বলেছে টিআইবি এখন আইএস, জামাত, বিএনপি এদের পক্ষ নিয়েছে বা এদের হলো সঙ্গী। তোফায়েল ভাই বললেন যে টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন। এই যে এই সমস্ত নেতৃবৃন্দ এই সমস্ত কথা বলে জিনিসটাকে তো অন্যদিকে নিয়ে যাওয়ার এই লক্ষণটা কিন্তু ভালো না। আজকে যে কথাটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই দুইজন বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়ানোর যে চিন্তাভাবনা, বা প্রথম থেকেই একটা দেশের প্রধানমন্ত্রী, উনি দেশের ছিলেন না, দেশের বাইরে থেকে উনি বলে ফেললেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে লন্ডন থেকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বসে ষড়যন্ত্রে হত্যা করেছে। আজকে যে 4 জনকে ধরা হয়েছে আমি তা দেখেছি, পড়েছি। তাবেলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ওরফে বিদ্যুৎ রাসেল, মিনাজুল আরিফিন রাসেল ওরফে ভাগিনা রাসেল ওরফে কারা রাসেল,
তামজিদ আহমেদ রুবেল ওরফে মোবাইল রুবেল ওরফে শুটার রুবেল এবং সাকাওয়াত হোসেন ওরফে শরীফ, এদের মধ্যে 3 জন ভাড়াটিয়া খুনি এবং শরীফ হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ উল্লেখ করেছেন এবং এরা মদ্যপ অবস্থায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল চৌধুরীর মা আফরোজা আক্তার জানিয়েছেন 10ই অক্টোবর মানে আজ থেকে 15 দিন পূর্বে আমার ছেলেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আর অবলীলায় প্রশাসন বলে বসলেন কালকে 4 জনকে এই মাত্র ধরা হয়েছে। তো এই যে মিথ্যাচার, এই যে অন্য আসল ঘটনাকে অন্যদিকে ঢাকা এবং এই পরিচয়ের মধ্য দিয়ে কোনোভাবেই কি প্রমাণ হয়, এতটুকু কাছাকাছিও আসে যে এরা এই চরিত্র পুলিশই কিন্তু এগুলো বলেছে, এগুলো আমার কথা না। কিন্তু কবে গ্রেফতার করেছে বলেছে? গ্রেপ্তার করেছে পরশুদিন রাত্রে। না না, এটা পুলিশ বলেছে, কিন্তু এই যে তার মা বলছে পত্রিকা, তার মা বলছে 10ই অক্টোবর রাসেল চৌধুরীকে তার বাড়ি থেকে ডিবি পুলিশে ধরে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে আমি ওই পত্রিকার দেখে যাই দিনে মনে এসেছে সে ইতিমধ্যে তার এই 15 দিনের ভিতরে তার ফ্যামিলির লোকজন তার কথা বলেছে ফোনে। এখন এটা বললো, তো এখন যে জিনিসটা নাইম ভাই কথাটা বললেন, দেখার তো পরশু দিন এই 4 জনের হত্যা করে, কিন্তু একজনকে 15 দিন আগে ধরেছে তার মা বলছে। না হলোটা কি 15 দিন আগে একজনকে ধরে নিয়ে যদি বলতে আমি কাকে ধরেছি, তাহলে এটা কি এমন? আমার কথা হলো শুনুন যে মানুষ, আপনি যখন একটা কথা যখন আমার কথা মিথ্যা আপনি প্রমাণ পাবেন তখন আমার কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। কারণ এই বাংলাদেশে বহু ঘটনা আছে। আনিসুর রহমান খোকন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, 1.5 মাস পরে তাকে বলা হয় যাচ্ছি না। নাইম ভাই শুনুন, আপনি তো ধরেন নিরপেক্ষ ব্যক্তি, আপনি এই জায়গায় জানবেন। এই উদাহরণ আমি মাহমুদুর রহমান মান্নাকে ধরা হলো তার বাসার থেকে, তাকে নিয়ে পরে ধরলো কোথায় আপনার স্টার কাবাবের ওখান থেকে। তা আমার কথা হলো যে এই যে জিনিসগুলি তো সন্দেহজনক। তা আমি তাই বলতে চাচ্ছি যে এইগুলি না করে প্রকৃত পক্ষে বিদেশিদের যাদের হত্যা করেছে আমি মনে প্রাণে চাই, আমার দল চাই যে এদের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে, কারণ এদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আপনার কি আশঙ্কা যে যেই 4 জনকে ধরা হয়েছে তারা কি প্রকৃত খুনি না বা এরকম কিছু? তারা এরকম করবে কি করে? এই যে ধরে যে জায়গাটা নিয়ে যাচ্ছে, এখন তো কথা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এসেছে। তার পত্রিকার সামনে নিজের কথা বলছে, পত্রিকায় আছে মোটরসাইকেল রং দিয়েছে লাল, এখন দেখা যাচ্ছে আকাশে নীল ধরনের। আমার কথা হলো সেটা, আমার কথা হলো যে প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকে বাংলাদেশে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এই বারবার বলা হচ্ছে তাহলে বিএনপির সাথে কি অস্ট্রেলিয়ার বা আমাদের সিদ্ধান্ত কিন্তু নিয়েছে ইতালিয়ান হত্যার আগেই। না তার আগেই তো আপনার এরা বলেছে, 4টি দেশের রাষ্ট্রপতি এবং হাইকমান্ড তারা বলেছে যে বাংলাদেশে একটা এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, তারা সরকারকেও লাগে সজাগ করেছে। যেমন আপনার ঢাকার ব্যাপারটা, এখানে বলা হয়েছে যে গোয়েন্দার কাছে সংস্থার খবর ছিল সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে বলে আশঙ্কা ছিল। আমার কথা হলো যে এই সমস্ত মিথ্যাচারের দিকে না গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। আর এখানে একটা বড় ভাইয়ের কথা ইঙ্গিত দেওয়া আছে, আমি চাইছি বড় ভাইটা কে, আর বড় ভাইটা যদি বড় ভাইটা আমরা জানতে চাই বড় ভাইটা কে, এই বড় ভাইটা কে দেশের বাসী জানার দরকার আছে। এবং এটাও জানার দরকার আছে একটা নিরাপদ এলাকা, আমি আপনার এখানে স্টুডিওতে এসেছি, এখানে যদি আমি আক্রান্ত হই তাহলে এটা আপনার গাফিলতিতে থাকবে, স্টুডিও মানে আপনাদের এখানকার গাফিলতিতে থাকবে, অথবা যে সন্ত্রাসী সে মানে হিংস্র হয়ে এসেছে। আজকে যে জায়গাটা তাবিলা সিজারা হত্যা হয়েছে সে একটা এমন একটা জন যেখানে নিরাপত্তা বিস্তৃত এলাকা, এবং ওখানে পত্রিকা যেটা দেখেছি আজ পর্যন্ত অসত্যকে প্রমাণ করতে পারে নাই যে সেখানে আপনার লাইট বন্ধ হয়ে গেছিল। লাইট ওই সময় প্রশ্নটা সেটা, আমার কথা হলো যে পুলিশ কমিশনার কিন্তু বলেছেন যে তাদের টার্গেট ছিল একজন যে কোনো সাদা চামড়ার মানুষ। সেই সাদা চামড়ার মানুষ, তাহলে বিএনপি কে যে কোনো একটা সাদা চামড়া, জামাত যে কোনো একটা সাদা, তাহলে প্রথম কথা হলো তো জামাত শিবিরা মেরেছে, এখন আসছে ভাইয়ের কথা, এখন আসছে টার্গেট হলো সাদা চামড়া। তো এখন এটা তো কোনোভাবে প্রমাণ করতে পারে না জামাত শিবির বা বিএনপির লোক, এদের জামাতের সাথে আপনার এই সমস্ত নামের যেভাবে নাম পুলিশে দিতে আসছে জামাত শিবির পিছনে বড় ভাই আছে, আসতে পারে। আমি কিন্তু 2 জনের কথা শুনছি, মানুষ মনে করেছিল যে আমি শুনতে চাই এসেছে, আমার কথা বলে দিতে হবে। এবং এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই, তারপর আমি আপনাকে বলি এই কথার ভিতরে কথা কিন্তু হারায় যায়, বুঝছেন?
সুভাষ এখানে কিন্তু ইচ্ছা করে গল্পটা ভুলায় অন্যদিকে নিয়ে গেছে। সুভাষ অনেক গল্প বলে আমার মনটাকে অন্যদিকে নিয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে ও কিন্তু আমাকে ভুলানোর চেষ্টা করছে। এখন আমাদের বাইরে নিয়ে গেছে, না না আসলে নিয়ে গেছে তো। এখন আমার কথা হলো যে আমি প্রথমে এখানে একদিন বলেছিলাম, আপনি ছিলেন ওই দিন সম্ভবত, অথবা আমার অত্যন্ত সিনিয়র প্রণব ছিল, এখানে কথা হচ্ছিল এই যে জঙ্গিবাদ এই আইএস নানা কাহিনীটা নিয়ে আসলো। আমি কিন্তু একটা কথা বিনীতভাবে বলেছিলাম যে আপনাদের কাছে অনুরোধ, এই জঙ্গি বানায় তা আমি তো দেখেছি, আমি এখানে আপনার অনিয়ারে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। জঙ্গিবাদের সাথে বিএনপি না জঙ্গিবাদের বিএনপির সঙ্গে প্রশ্ন ওঠে না, বিএনপি জঙ্গিবাদ সংগঠন না, বিএনপি জঙ্গিবাদ সংগঠন না, বিএনপি জঙ্গিবাদ হবে কেন? বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত, বিএনপি বারবার নির্বাচিত জনগণ দ্বারা, অথচ বিএনপি জঙ্গিবাদের সাথে জনগণ দ্বারা নির্বাচিত কেন না? জনগণ দ্বারা নির্বাচিত জঙ্গিবাদের আছে নির্বাচন, জঙ্গিবাদের সহজে দরকার নেই তো। আর বিএনপি যে পারে না, সুভাষ আমি তো একটু মানে সত্য কথাই বলি, বিএনপি পারতই। এই যে বিএনপির নেতাদের নামে, নেত্রীর নামে, বেগম খালেদা জিয়ার নামে, তারেক রহমানের নামে কত কথা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বলেছে। যে সমস্ত নেতারা যখন কথাগুলো বলে, তার দুষ্ট ছেলে বলে হারে এত সুন্দরভাবে কথাটা বলতে, যদি একটা জিনিস মারতে পারতাম টাকের উপরে, এরা এটুকু পারে না। বিএনপি যদি এই কাজই পারতো, তাহলে আমি তো দেখতেছি এরা এই কাজের কাজ, এরা পারে হলো চিল্লাচিল্লি করতে, এরা পারে ভোট দিতে। এরা মানুষের ভোট, মানুষ এমনি এদের ভোট, এরা ভোট দিতেও চায়, এখানে মানুষই তাদেরকে ভোট দেয়। কেন ভোট দেয় আমি জেনে জানি না, তবে এটুকু জানি জিয়া রহমানের সততার উপরে বেসিস করে বিএনপিকে মানুষ ভালোবাসে। বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে, আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ক্ষমতা গেছে। এবং একটা জিনিস আপনাকে বলি, এই কথাটা আপনারা অস্বীকার করার কোন সুযোগ নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তার দলীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি সরকার থাকার পরেও কিন্তু সংসদীয় গণতন্ত্র দেশের প্রয়োজন করেছেন। বেগম খালেদা এটা উনি করেন নাই, শেখ হাসিনা করছে। শেখ হাসিনা প্রস্তাব প্রস্তাব কে দিয়েছে? সব মিলে কি গণভোট হয় নাই? আমরা কি গণভোট দেয়নি? দিচ্ছি। গণভোট ছিল কোথায়? শাহাবুদ্দিনকে যখন রাষ্ট্রপতি, শাহাবুদ্দিন সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল না, যে এমন রাষ্ট্রপতি থেকে যদি আসতে হয় সরকারি দল বীর আনতে হবে। আমরা ওইদিকে গেলে আমাদের সময় নষ্ট হবে। আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আজকে কথায় কথায় বেগম, আমি কথাটা বলতে চাচ্ছি এই কারণে, বেগম খালেদা জিয়া জনগণের প্রতি সেই আশ্বাস বিশ্বাস আছে। বিএনপি ওই জঙ্গি আমি যে কথা বলছি হাজার গুণ বলছেন আপনি। না এই কথা তুমি তো এইটা তো অগণতান্ত্রিক, এটা টোটালি অগণতান্ত্রিক। আমি তো কোনো কথা বলি নাই। আমি আজকে দর্শক শ্রোতাদেরকে বিচার দিচ্ছি। সুভাষ কিন্তু আমার অত্যন্ত স্নেহের, আমি কিন্তু ও যখন কথাটা বলতেছে, সুভাষ যদি বলতো তাহলে কিন্তু কথাটা এভাবে বলতো না। ও বলে হলো আওয়ামী লীগের যে কিছুটা দোষ ত্রুটি আছে, সব দোষ ত্রুটি আমি বলবো না, সেই দোষ ত্রুটি এখন ওর মতো রয়ে গেছে। যে কারণে আমি বলতে চাইলে মানে আমি তো একটা কথা বলি নাই, মাঝখানে কথা ঢুকানোর কি দরকার বাবা? অলক্ষী ছিল আমি তো ছোট, তোমার আবার ছোটকে বড়দের সম্মান করবে। আচ্ছা, বড়দেরকে সম্মানও যদি করতে না পারে তাহলে করতে এটা হবে না। আপনার বিচারটা, আমার বিচারটা শেষ করে আজকে যে কথাটা বলা হচ্ছে যে আমি শেখ হাসিনাকে, ব্যক্তি শেখ হাসিনাকে বারবার বলেছি, আমি 1996 সাল পর্যন্ত শেখ হাসিনাকে আমি পায়ের দিয়ে সালাম করেছি, আমি তাকে অত্যন্ত সম্মান করেছি। কিন্তু সরকারের ক্ষমতা এসে আজকে শত শত মায়ের বুক যখন খালি হচ্ছে, ক্রস ফায়ারে যখন মানুষ মারা যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কর্ম, উনি অনেক কিছু জানেন না, কিন্তু যেভাবে বাংলাদেশের নিশ্চিন্ততা চলছে, সেখানে আমি কিন্তু বিএনপি যে শুরু করলো আবার সেখানে বলে আবার শুরু করলো দিয়ে, হ্যাঁ কিন্তু আমি ভুলে যান কেন? কি বলে 30,000 মানুষ মারা গেছেন নাই ভাই? আর 30 জন বিরতি যাওয়ার আগে আমাকে শেষ করতে হবে। বিরতি যাবেন আর 2 জন মিলে আমাকে ধরবে, গলা ধরতে এইভাবে বলতে হবে না। আচ্ছা কথা আমি কাগজে বলছি, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পুরস্কারটি পেয়েছে, এই পুরস্কারটা বেলার রেজান আহমেদ পেয়েছিল, এই পুরস্কারটা আতিক রহমান পেয়েছিল, এবং এই পুরস্কারটা আমি এই 2005 সাল থেকে 2005 সালে 7 জন চায়না ইউথ ফেডারেশনের প্রেসিডেন্ট পেয়েছিল, জুকিয়াং পেয়েছিল। 2007 7 জন, 2008
বিএনপি রাত্রজ্বালা হওয়ার কথা না তো। যুক্তরাষ্ট্র বিনয় এটা এমন কোন যেটা যদি করে থাকে কেউ, আমার তরিকুল করেনি, আমার তরিকুল ভাইয়ের ভাষায় বলবো ওরা বোকা চোদা, ওরা বুঝে নাই। কারণ হলো প্রিয় দর্শক, আমরা আরেকটা বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমাদের সাথে আমাদের শুরুতেই বলেছিলাম যে আরো একজন অতিথি যোগ দিবেন, যানজটের কারণে কিছুটা বিলম্বে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আসার আগে আলোচনার শুরুতে নাইম ভাই বলেছেন যে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় না, যেমন এই বিদেশি হত্যা বা তাজিয়া মিছিলে বোমা হামলা, পুলিশ হত্যা, এগুলো সাধারণ আইন শৃঙ্খলার বিষয় না। আপনার কি ধারণা যে মানে কোন একটা কি মানে সবগুলোর মধ্যে কি কোনো একটা কমন যোগসূত্র আছে যে কোনো নাইম ভাই একটু বলেছিলেন যে দুটি ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় আছে, এই সময় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অতীত রেকর্ড তাদের আছে, সেই রকম কি কোনো ঘটনা ঘটছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই ঘটনাটি যখন ঘটা শুরু হলো তাবেলা হত্যাকাণ্ড, তার আগে কিন্তু এই অস্ট্রেলিয়ার টিম এলো না বাংলাদেশে। তো আমরা এটি নিয়ে অনেক আলোচনা লেখালেখি করেছি, বাট একটি জায়গায় সেখানে আমরা অলমোস্ট একটি পরিষ্কার হচ্ছে, সেটি হলো যে এই হত্যাকাণ্ডটি কোনো ব্যক্তিগত শত্রুতায় হয়নি, এই হত্যাকাণ্ড রাহাজানি ছিনতাই নয়, এবং এখন আরো স্পষ্ট হচ্ছে যে কোনো একটি গোষ্ঠী, সে দেশি বিদেশি যেই হোক না কেন, তারা এই টাকার বিনিময়ে তারা কোনো রাজনৈতিক অথবা ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে এই যে পুলিশের এসআই যেদিন নিহত হলেন ছুরিকা আঘাতে, তারপর থেকে এই যে সন্দেহের জায়গাটা কিন্তু আরো একটু সুনির্দিষ্ট হয়ে আসছে আমার কাছে, বিশেষ করে তার কারণ পুলিশকে বাংলাদেশে এর পূর্বে আমরা দেখেছি যে পুলিশের উপর কারা আক্রমণ করেছে। এই আক্রমণটি শুরু হয়েছে বিশেষ করে 2013 সালে সাইদির যে ফাঁসির রায় হলো সেই দিন থেকে, অর্থাৎ 2013 সালে 28 তারিখে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে সাইদের রায় হওয়ার পরে ওই দিনই বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা, এটা হলো বোধহয় গাইবান্ধায় একেবারে পুলিশ মানে বিশ্রামে ছিল, সেই জায়গায় যে আক্রমণে পুলিশকে হত্যা করা হয়েছে। তো এখন আমরা যেটা এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়ে আছে সেটি হলো যে আমরা দেখেছি যে এই যুদ্ধ অপরাধের দায়ে দুইজন মশহুর নেতা, একেবারে একজন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং অত্যন্ত বিএনপির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা যায়। তার কারণ কেন আমি বলছি বিএনপির স্তম্ভ, 2001 সাল নির্বাচন আগে এই সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত মানে নিচু ভাষায়, আমি এটি বলছি যে অত্যন্ত খারাপ ভাষায় বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানকে রেফারেন্স করে অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছিলেন বলেই সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এবং তারপরে তিনি বহিষ্কার হয়েছিলেন। কিন্তু অল্প কিছুদিনের পরে বহিষ্কার প্রত্যাহার এবং তিনি নির্বাচনে জয়ী হলেন, এবং তিনি তখনকার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, ওনার সংসদ উপদেষ্টা হলেন। তো এখানে বোঝা যায় যে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরশীল ব্যক্তি। আরো কেন নির্ভরশীল দেখেন, তার সাথে পাকিস্তানের আইএসআই অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এটার একেবারে প্রমাণ কিন্তু আমরা এই পত্রিকায় দেখেছি। কিভাবে দেখেছি, 1999 সালে যখন ইরফান রাজা ডেপুটি হাই কমিশনার অফ পাকিস্তান, এই ঢাকাস্থ হাই কমিশনার, যখন বহিষ্কার করা হলো মুক্তিযুদ্ধের উপর অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তান হাই কমিশনারে বসে ঘন্টার পর ঘন্টা সলা পরামর্শ করেছেন কিভাবে এই ইরফান রাজার বহিষ্কার আদেশ স্থগিত করা যায়, এবং তার সূত্র ধরে এই ঢাকার কূটনৈতিক পাড়ায় তারা তদবির করেছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী। আর এই যে মাজার খান যেদিন এই ধরা পড়লো গত ফেব্রুয়ারি মাসে, এই পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার কারণে, তখন কিন্তু অনেকের নাম বলেছিল, এবং সেখানে কিন্তু পত্রপত্রে ইঙ্গিত এসেছিল যে এই ধরনের লোকের সাথে তার সংযোগ ছিল। সুতরাং এই সালাউদ্দিন কাদের চৌধুরীর কিন্তু ফাঁসি প্রায় এখন হওয়া অবস্থা, তার মৃত্যু পরোয়ানা পড়িয়ে শোনানো হয়েছে। যে দুটি ধাপ আছে, আমরা প্রত্যাশা করছি যে হয়তো এই দুটি ধাপ কোনো নজির নাই এখান থেকে বাঁচার, সুতরাং সে কিন্তু যাবে। আর জামাতের যিনি আছেন সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় নেতা, তিনি হলো জামাতের সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি জেনারেল। তো এই দুইজন নেতার এখন কিন্তু ফাঁসি। তো এই ফাঁসি ঠেকাবার জন্য
এই জামাত এবং বিএনপির যে কার্যক্রম আমরা বিগত দিনে দেখেছি তার সূত্র ধরে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে হয়তো এই দুজনের ফাঁসি ঠেকাবার জন্য হতে পারে জামাত একা, হতে পারে জামাত বিএনপি একসঙ্গে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে সংকটে ফেলার জন্য, যাতে সরকারের এই যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর এটা প্রলম্বিত হয় বা দেরি হয়, বা সরকার যেন অস্থির অবস্থায় বিদেশিদের চাপে, যেমন আমরা দেখেছি কাদের মোল্লা ফাঁসির সময় জাতিসংঘ থেকে টেলিফোন এসেছে, ওই জন কেরি থেকে টেলিফোন এসেছে ইত্যাদি। এরকম একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়, সেটার জন্য তারা এটা করতে পারে, এটি আমাদের প্রবলভাবে এখন সন্দেহটি আমাদের কাছে আসছে। আর এই বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র একেবারে বাংলাদেশের জন্ম থেকে ষড়যন্ত্র লেগে আছে, বাংলাদেশের দুর্ভাগ্য এটা। তবে এখন আমরা বিগত দিনের ইতিহাসে যাব না। 2011 সালে 18 ডিসেম্বর আমাদের সবাই মনে আছে যে বিএনপির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার জন্য একটি সম্মেলন ডাকা হয়েছিল। ডাকার পরে কিন্তু সেই সম্মেলনটা হতে পারেনি। তার কারণটি হলো গোয়েন্দা সংস্থারা তা ধরে ফেলেছিল যে এটা আসলে সম্মেলন টম্মেলন কিছু না, এটার উদ্দেশ্যে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হবে, হত্যাযজ্ঞ চালানো হবে এবং সরকারকে অস্থিরতায় ফেলে দেওয়া হবে। আমি কিন্তু এটি কোনো বানানোর কথা বা আমার মস্তির কথা বলছি না, এটা ইউটিউবে এসে গেছিল এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বাংলাদেশ প্রতিদিনে এই কথোপকথন বেগম খালেদা জিয়া কারণ কোন নেতাকে সাদেক হোসেন খোকাকে কি নির্দেশ দিয়েছিলেন, অন্য অন্যদের কি নির্দেশ দিয়েছিলেন, একেবারে হুবহু সেটি ছাপিয়ে দিয়েছেন। সুতরাং তার থেকে কিন্তু যদি আমরা বিএনপির দিকে সন্দেহ করি, সন্দেহ কিন্তু অমূলক হবে না, কারণ তারা কিন্তু এই ধরনের পরিকল্পনা করেছিলেন পূর্বে। তারপরে দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি বহাল থাকলো, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে যে এটি প্রকারান্তরে হলো একটি হত্যাকাণ্ড, মানে বলা হচ্ছে যে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড। অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত যখন এই রায়টি দিলেন, সেখানে কিন্তু তারা বললেন যে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তাহলে এটা কোন পর্যায়ে যে পৌঁছায় সেটি আমি আইনের কথা বলতে পারবো না, তবে যেটুকু বুঝি যে তাদের এখন এত বড় নেতা চলে যাচ্ছে, অতএব তারা এখন কি করবেন সেটা আমরা জানি না, কিন্তু তাদের যে পূর্ব রেকর্ড আর এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করবার জন্য তো এবং এইটা বন্ধ করবার জন্য বিএনপি শীর্ষ নেতৃত্ব এবং খালেদা জিয়াকে শুরু করে সবাই কিন্তু এটা দাবি জানিয়েছেন। 2011 সালের আপনার অক্টোবর মাসে রোড মার্চ চেষ্টা হয় না, যে জনসভা হলো, সেই জনসভা এবং খালেদা জিয়াকে পরিষ্কার বলে দিলেন। তারপরের দিন কিন্তু সব পত্রিকা এসেছে এরা সব হলো রাজবন্দী, এরা কোনো স্বাধীনতার বিরুদ্ধে নয়, নাম ধরে বলেছেন যে সাকা, মুজাহিদ, তারপরে নিজামী, এদেরকে সবাইকে মুক্তি দিতে হবে। 2011 সালের 3 তারিখে ডিসেম্বর মাসে মওদুদ আহমেদের নেতৃত্বে সংবাদ সম্মেলন করে সমস্ত নেতাদের সামনে মওদুদ আহমেদ দাবি করেছেন যে এই ট্রাইব্যুনাল ভেঙে দিতে হবে, এটা অবৈধ, এটা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। তারপরে বিএনপির অন্যতম উপদেষ্টা, এখন যিনি এই দুই যুদ্ধাপরাধীদের অন্যতম মানে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তিনি কিন্তু বলেছিলেন যে এই যুদ্ধাপরাধীদের বিচারে যারা সংশ্লিষ্ট, আগামীতে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে এদের সবাইকে বিচার করা হবে। সুতরাং এই যে প্রেক্ষাপট এবং যে সার্কামস্টেন্স, এই সব কিছু মিলে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে জামাত এবং সাথে বিএনপি দুই পক্ষ মিলেই এই যুদ্ধাপরাধী দুইজনকে এখন তাদের জীবনকে প্রলম্বিত করবার জন্য এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমাদের কাছে সন্দেহ হচ্ছে। কিন্তু এটা আসলে কারা করেছে সেটা তদন্তের মাধ্যমে বেরোতে হবে। জি নাইম ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে মানে গয়েশ্বরের একটা ছোট্ট বক্তব্য আজকের একটু শুনে আসি, তারপর আমি আপনার কাছে আলোচনা ফিরবো। বর্তমান সরকার তো জনগণের সরকার নয়, সুতরাং জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই। তাদের একমাত্র দায়িত্ব বিরোধী রাজনৈতিক দলগুলিকে নির্মূল করা, এবং যে কোনো ঘটনা ঘটলেই তখন বিএনপিকে দোষারোপ করা এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া, হয়রানি করা, গ্রেপ্তার করা এবং আসল যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে নিরাপদ করা এবং তাদেরকে আড়াল করা। এখন যদি আমাকে গ্রেপ্তার করা হয়, কেন করা হবে? কিন্তু গ্রেপ্তারে তো তাদের কোনো বাধা নাই, এর জন্য তো তাদের কোনো আইনের প্রয়োজন নাই। হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করছে, আমার বিরুদ্ধে 39টা মামলা দেওয়া আছে। সুতরাং কেন, কি অপরাধ? অপরাধ আমরা বিরোধী রাজনৈতিক দল, সেইটাই অপরাধ। আমরা গণতন্ত্রের কথা বলি, সেটাই অপরাধ। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সেটাই অপরাধ। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, সেটা অপরাধ। আমরা দখলবাজির বিরুদ্ধে কথা বলি, সেটা আমাদের অপরাধ। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেটা আমাদের অপরাধ।
আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, সেটা আমরা অপরাধ। প্রত্যেকটা খুনের বিচার দাবি করি, সেটা আমাদের অপরাধ। সাগরনী হত্যার বিচার দাবি করি, এটাও আমাদের অপরাধ। বিএনপি এত কিছু করে, সরকার কি করে? সরকার গোয়েন্দা সংস্থা কি করে? এরা কি বসে বসে চীনাবাদাম খায়? এদেরকে বেতন ভাতা দেওয়া হয় না? এরা সারাদিন ঘোরাঘুরি করে খালি খুঁজে খুঁজে বিএনপি ধরার জন্য? নাই খুনি দাগি যারা এইসব অঘটন ঘটায়, দেশের সম্মান নষ্ট করে এবং আন্তর্জাতিক মহলে আমাদেরকে হেয় করে, তাদেরকে ধরা বাদ দিয়া এবং পুলিশ কর্মকর্তারা যে বক্তব্য দেয়, এটা তাদের পেশাগত বক্তব্য না, এটা হলো রাজনৈতিক বক্তব্য। আমরা আশা করব যে প্রত্যেকটা প্রশাসনের লোক সরকারের নিয়ম মেনে তাদের পেশাগত দায়িত্ব পালন এবং তাদের বক্তব্যের মধ্যে যেন পেশাগত দায়িত্ব পালনের মনোভাবটা ফুটে ওঠে, এটাই আমরা আশা করব। এবং তদন্তের আগেই, শনাক্ত করার আগেই বলে দিন এটা মুখে করেছে। তার মানে হলো যারা করছে তাদেরকে আড়াল করা, তাদেরকে নিরাপদে থাকতে দেওয়া, এবং যারা ঘটাচ্ছে তোমরা ঘটিয়ে যাও, আমরা তোমাদের দিকে তাকাবো না, আমরা সবসময় বিএনপির দিকে তাকাবো, আমরা বিএনপিকে গ্রেপ্তার করবো। নাইম ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তের সময় খুব বেশি নেই, আমরা চেষ্টা করবো সবার কাছ থেকে অল্প অল্প করে শুনতে। নাইমবে আপনাকে দিয়ে শুরু করছি। আমরা বিরতির আগে বাবু গয়েশ্বর রায়ের একটি বক্তব্য শুনছিলাম, ওই যে আলোচনাটা হাবিব ভাই যেটা করছিলেন যে সবকিছু হলে তদন্ত ছাড়া শুরুতে প্রথমে আগে বিএনপির দিকে টার্গেট করা হয়, এইটা কি মানে ফ্যাকচুয়াল, মানে এইরকম ঘটনাটা কি এরকম কিনা? না, মানে বিএনপির ব্যাপার না, ব্যাপারটা হলো যে আমাদের এখানে একটা সংস্কৃতি দাঁড়িয়েছিল। এটা 21শে আগস্টে শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলার পরেও কি কি বলেছিল, এটা হাবিব ভাইয়ের যেহেতু অত্যন্ত ভালো স্মৃতিশক্তি, হি উইল বি এবল টু রিমেম্বার। তার মানে এটা আমাদের একটা সংস্কৃতি, এটা ডেফিনেটলি এটা না, এটা হওয়া উচিত ছিল না, এটা হয় না। পৃথিবীর কোথাও একটা দুর্ঘটনা ঘটলে প্রেসিডেন্ট এসে ব্রিফ করে না যে এর জন্য এ দায়ী, কিন্তু আমাদের এখানে এটা হয়। এটা প্রফেশনাল গ্রুপ আছে, তারাই এটা নিয়ে কথা বলার কথা। দিস ইজ ট্রু, বাট দিস ইজ নট ট্রু অনলি অ্যাবাউট নাও, ইট ইজ ট্রু ফর অল আওয়ার টাইম। তারপর কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্য আর হাবিব ভাইয়ের বক্তব্য আবার একই, এটা আবার লার্জার পলিটিক্যাল আলোচনা চলে আসছে। তো এখানে তো সেই সুযোগ নাই। আমরা আলোচনা করছিলাম যেটা, সেখানে আমি বরং দেখি আমি যেভাবে উপস্থাপনা করেছিলাম, মানে ওনার বক্তব্য কিছুটা মিলে গেছে, কিছুটা আসলে অলমোস্ট একই হয়েছে, উনি ওনার মতো করে বলেছেন। আমরা পুরোটা শুনতে পারছি না, হ্যাঁ নাকি আমি আপনারটা পুরোটা শুনতে পারিনি। না না, আপনি একটা শুনতে পারেনি নাই, হ্যাঁ শুনতে পারেন না, শুধু না করে মিলে গেছে কাছাকাছি বলেছি ইন মাই ওয়ার্ড, মানে থিংস গুলো একেবারে একেবারে। এবং আপনি যে ওই যে মানে ওই গ্লোবাল ইয়েগুলিও এনেছেন, আমি সবগুলি বলেছি। আমি কিন্তু এখনো বলছি যে এই যে জামাতের বা বিএনপি, আমি বিএনপিও বলবো না, আমি আরো করি, জামাতের ক্ষেত্রে জামাত বলবো, আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে আমি বিএনপি বলবো না, আমি বলবো সালাউদ্দিন কাদের চৌধুরীর লোকজন, তারা ফাঁসিটা ঠেকাতে পারবে না। আমি আপনার সাথে একমত, সম্ভবত মানে যেহেতু প্রেসিডেন্স নাই এরকম স্টেজে এসে, কিন্তু ফাঁসি ঠেকাতে না পারলেও তাদের অস্থিরতার প্রকাশ দিয়ে আমাদেরকে অস্থির করার চেষ্টাটুকু নানান কারণে তারা করবে। কেন করবে? আরে ভাই, তাদের তো নেতা, এখন এই নেতাটার ফাঁসি হয়ে যাবে, আমরা কিছুই করলাম না কোথাও, এটা তাদের একটা নৈতিক বাধ্যবাধকতা আছে। মানে তাদের, আমাদের দৃষ্টিতে ইল্লিগাল, অনৈতিক, কিন্তু তাদের দৃষ্টিতে কিন্তু এটা নৈতিক দায় দায়িত্ব যে দল কিছু করলো না, আমি এমনি ঠান্ডা মাথায় গিয়া ফাঁসিতে ঝুলে যাব, কোথাও কোনো অস্থিরতা হবে না। ওই রকম দায়িত্ব পালনের এটা একটা প্রধান কারণ হতে পারে। এখন প্রধান কারণ হতে পারলে তো আর এর জন্য পুরো জামাতে ইসলামীকে ফাঁসিতে ঝুলানো যাবে না, এর জন্য মাস্টার মাইন্ড আছে। এখানে যেটাকে বলা হয়েছে বড় ভাই, বড় ভাইয়ের সাথে দাদা ভাই, নানা ভাই, অনেক রকম ভাই থাকবে, থাকবেই তো। একটা অ্যাকশন যখন হয়, এর তো একটা মাস্টার মাইন্ড থাকে, কেউ না কেউ পরিকল্পনা করে, কেউ কাউকে বলে। আমার মনে হয় প্রফেশনাল ইনভেস্টিগেশন দিয়ে এগুলি বের করতে হবে। আমি ঘাটতি যেটা বলবো যে এটা ছাড়াও আরো এলিমেন্টস আছে প্যারালাল, যেগুলি ওই ইটালিয়ান ঘটনা, অস্ট্রেলিয়ার খেলতে না আসা, পাশ্চাত্যের এই যে উদ্বেগ, এইগুলি আবার একটা ইন্ডিকেশন দেয় যে সম্ভবত কোথাও কোনো ঝামেলা তৈরির একটা চেষ্টা আছে।
এটা 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 তারা সফলকাম হবে কিনা, এটা তারা পূর্ণাঙ্গ রূপ দিবে কিনা জানি না, কিন্তু একটা প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টাটাকে নিউট্রালাইজ করার জন্য, ওভারকাম করার জন্য রাষ্ট্র যথাযথভাবে কাজ করছে কিনা এটা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে না। জি, আমি এই জায়গাটাতে আরো অনেক বেশি ভূমিকা নজর দেওয়া দরকার। সুভাষ, আপনি যদি খুব অল্প করে বলেন, আমাদের একদম শেষ, আমি একটু হাবিব ভাইয়ের কাছে শুনতে চাই, জেনারেল শিকদার কাছে শুনতে চাই, আপনি অল্প করে, কারণ মানে আপনি কবিতা টবিতাতে ভূমিকাগুলো হবেন, আপনি স্ট্রেট, আমি আপনাকে প্রথমবার জানতে চাইছিলাম যে গদ্য। আচ্ছা, আমি গদ্যেই আসি। হ্যাঁ, আমি আমার বড় ভাই শ্রী গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্য শুনলাম। আমার এই বক্তব্যটি একেবারে মনে হয়েছে সত্যের থেকে অনেক দূরে। উনি বলছেন যে হাজার হাজার লাখ লাখ, এটা বিএনপি প্রায় বলে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তথ্য দিয়ে বলি, হাবিব ভাই এখন উপস্থিত আছে। এখন জেলখানায় আছে ৭৬,৫০০ জন, আর গত বছর ছিল ৬৭,০০০। মাত্র ৯,৫০০ জন এই গত ২-৩ বছরে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ সব যদি বিএনপি হয়, অর্থাৎ লাখ লাখ হাজার হাজার, এই সংখ্যার কোনো নাই। আর একটি ব্যাপার খুব পরিষ্কার হওয়া দরকার, যে বাংলাদেশকে অস্থির করবার জন্য যা যা চক্রান্ত, সেই চক্রান্তের সাথে বিএনপি সব সময় যুক্ত ছিল। আপনি লন্ডন থেকে বসে যে পরিমাণে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ এসেছিল, এমনকি গয়েশ্বর রায়দার মতন ব্যক্তি তার অডিও টেপ কিন্তু বাংলাদেশের মানুষ শুনেছে। ওই খারাপ সময়তে তিনি নির্দেশ দিয়েছেন কয়টা বোমা এসেছে, কয়টা কি এসেছে, সব কিন্তু বিভিন্ন মিডিয়াতে এসেছে। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট যে বিএনপি বাংলাদেশে কি রাজনীতিটা করতে চায়। আপনি দেখেন মার্কিন রাষ্ট্রদূত যে বক্তব্য দিল, সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিল, আপনি হুবহু মিলিয়ে দেখুন, একই রকম বক্তব্য। যারা পৃথিবীকে অশান্ত করতে চাচ্ছে বিভিন্ন জায়গায়, তারাই কিন্তু বাংলাদেশকে অস্থির করতে চায়। যেটা নাইম ভাই ইঙ্গিত দিয়েছে, কোথাও একটা গোলমাল আছে, এই গোলমালটা বাংলাদেশের উপর চাপাতে চায়। আর বাংলাদেশ যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াকে দাবায় রাখতে চায়। এই দাবায় রাখতে যারা চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সমস্ত মানুষ শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক, কিছু মানুষ নষ্ট মানুষ, এদেরকে মোকাবেলা করতে গেলে সবাইকে মোকাবেলা করতে হবে। আমি চাই জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক ঐক্যের প্রয়োজন, মুক্তিযুদ্ধ চেতনার আলোকে। জি হাবিব ভাই, আপনার শেষ বক্তব্য, খুব বেশি সময় নেই, অল্প করে। আমি সময় তো নাই আসলে, এখন তিনজনে যা বলবেন তার উত্তর তো আগে আমাকেই দিতে হবে। গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্য তো আর এখানে সেই এটা হবে না, অনুষ্ঠানের সময় যে কথা না, আমি আপনার কথাকে আমি রাখবো, তার কারণে আমি তো অনন্ত সময় বলতে পারবো না। একটা কথা হলো যে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা আমি বলি, সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানোর জন্যই যদি সালাউদ্দিন কাদের লোক নেয়, তো এখন করবে কেন? মাছ কাটার পরে ওটাকে ছোটও করা যায় না, বড় করা, তেরাও করা যায় না, বেকাও করা যায় না, রান্না করার পর, রান্না করার আগেই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানোর জন্য যদি হতো, তো সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিন গ্রেপ্তার হয়েছেন তারপরে তো দেশকে অশান্ত করতে পারতেন, আইএসএর সাথে যদি এত সম্পর্ক থাকতো, উনি যদি এত কিছুই পারাতেন, তাহলে তো কমেই তো উল্টা যেত, এই দেশের অবস্থা এটা থাকতো না। অতএব আগে করতেন, এখন তো যত আবার আবার কথা বলে কথার ভিতরে কথা ঢুকে, কথা হলো যে এখন তো সবাই নাইম ভাই বললেন যে এখন কোনো পৃথিবীর কেউ কোনো অবস্থা সৃষ্টি না হলে কেউ সালাউদ্দিন কাদের চৌধুরী আর মুজাহিদের ফাঁসি বাঁচাতে পারবে না, কারণ সে সময় হ্যাঁ এখন কেন করবে? এখন সালাউদ্দিন কাদের চৌধুরী আর মুজাহিদের এই ঘটনার সাথে অশান্ত করে তাদের বাঁচার কোনো সুযোগ নেই, অতএব এখন এই দেশে তারা করবেন না। দ্বিতীয়ত কথা, যে এই যে মামলা দেওয়ার যে এটা যশোরের ওডিসির মিটিং এ যখন হামলা হলো, আপনার মনে আছে, আমি যখন ক্ষমতা, আমি তার তরিকুল ভাইয়ের পক্ষে আমি গেছিলাম মামলার, মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভায়, সেখানে ওডিসির মিটিংয়ে হামলা করে দিল যশোর। তরিকুল ভাই একটা অত্যন্ত ত্যাগী এবং সদ্য নেতা, তার নামে মামলা দিয়েছিল। এই যে সংস্কৃতি চলে আসতেছে, এটা বিএনপির আমল থেকে শুধু শুরু হয় না। আর একটা জিনিস আপনাদেরকে আমি যে কথাটা বলবোই, হাবিব ভাই আমি শেষ করে বলবো, সাবেক চৌধুরীর নামে এটা করলে তো হবে না, এটা হাজার হাজার আমি শেষ করেছি। এই যে কথার ভিতরে একটা ষড়যন্ত্র করে আজকে শুরু করছে, আমি কথা বলতে দিবে না। হ্যাঁ, সেই কথাটা বলতে চাচ্ছি যে যত চেষ্টা করেন না কেন, আজকে যত উন্নতির কথা যাই বলেন না, মানুষ কাঠের নৌকা ভাসতে হবে যখন মিয়ানমার যে গণখবর যাচ্ছে, এই উন্নয়নের কথাও খাবে না। আর দ্বিতীয়ত কথা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের 65 থেকে 70% মানুষ, আমি বলবো না বিএনপির পক্ষে, কিন্তু এইটি আমি জোর দিয়ে বলবো, বাংলাদেশের 65-70% মানুষ এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের আওয়ামী লীগের যারা লোক, তারাও খুব বঞ্চিত হচ্ছে,
অতএব 70% লোককে বাদ দিয়ে জি। 30% লোক শুধু প্রশাসন দিয়ে দেশের জঙ্গিবাদ দমন করতে পারবে না, গণতন্ত্র আনতে পারবে না, গণতন্ত্র প্র্যাকটিস করতে পারবে না। জনাব- অতএব বেগম খালেদা জিয়ার সঙ্গে আপোষ করে বিএনপির সাথে আপোষ করে আসেন। আমরা কিন্তু খুব খারাপ হয়েছে আপনি এই অবস্থা thank you, করে থাকলে যে আমাদের এখানে আপনাকে আমাদের এখানে মন্তব্য বেশি সময় লাগবে। হাবিব ভাই থ্যাংক ইউ। আমি এরকম একটা- একদমই আমাদের হাতে সময় আসলে শেষ হয়ে গেছে, তবু শেষ আপনার হয়ে কাছে গেছে। এক্ষুনি শেষ করতে চাচ্ছি। জি 10 সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন 8 দুটি সংস্থা মিলে একটি জরিপের প্রকাশ করেছে, সমস্ত পত্রিকা এসেছিল। সেই পত্রিকায় জরিপে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমানে এই বলছি 10 তারিখে 75% মানুষ, তরুণ সমাজ মনে করছে যে বাংলাদেশ ব্যাপক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এবং 60% মানুষ মনে করছে রাষ্ট্র সঠিক দিকে অগ্রসর হচ্ছে। এই ভাই যে কথাটি বললেন সেই পরিপ্রেক্ষিতে আমি জরিপ রিপোর্টের কথা উল্লেখ করলাম। আর একটি কথা ভাই বললেন যে আগে করলো না কেন, আগে যে করছে সেটা কিন্তু পরিষ্কার। 2013 সালে হেফাজতের যেদিন তাণ্ডব, ওই দিন বিকালে বেগম খালেদা যখন হুকুম দিলেন যে সমস্ত বিএনপি নেতাকর্মী মাঠে নেমে যাও, ঢাকাবাসীকে বললেন, এটাতে কোনো আপনার নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে পড়ে না। তারপর ঠিক একইভাবে 2013 সালে ফেব্রুয়ারি মাসে সাইদি যখন ফাঁসি হলো, বেগম জিয়া ছিলেন সিঙ্গাপুরে, উনি 1 তারিখে এসে সংবাদ সম্মেলনকে বললেন যে সমস্ত বিএনপি নেতাকর্মী জামাতের সাথে মিলে যান। সুতরাং এই যে বিষয়গুলি আছে, এইগুলো যদি না হতো তাহলে কিন্তু এত সন্দেহের পিক বিএনপির দিকে যেত না। আমরা বিএনপিকে ওইরকম সন্ত্রাসী দল মনে করতে চাই না, কিন্তু তাদের কার্যকলাপ কিন্তু আমাদেরকে বাধ্য করে যে তারা এই ধরনের কাজ করলেও করতে পারে, সেই সন্দেহটা কিন্তু প্রবলভাবে আমাদের মধ্যে আসে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক।